সংসদে সরকারি এবং বিরোধী দল সবাই তো জুলাইয়ের পক্ষের শক্তি, তাহলে কেন এই অভিযোগ উঠবে যে সরকারের 5 মাস না যেতে অনেকে শেখ হাসিনার মতো কথা বলতে শুরু করেছেন? বিএনপি মহাসচিব তো বলেছেন যে সংসদে সমস্যার সমাধান করতে হবে, সেটা সমাধান না করে রাজপথ যদি উত্তপ্ত করার হুমকি দেওয়া হয় সেটা তো গণতন্ত্র নয়। অনেকে তো তাহলে এই প্রশ্নও করবেন যে সংসদে যদি সমস্যা না হয় তাহলে আমরা কোথায় যাব? বিকল্প আর কোনো অপশন কি আমাদের হাতে আছে? সবগুলো নিয়ে আলাপ করতে চাই। ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন দুজন অতিথি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আছেন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমন। আপনি দুজনকেই স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসবো তার আগে আয়োজনের আরেকটু বিষয় একটু জেনে নেওয়ার চেষ্টা করি। জিয়াউল কবির সুমন, আমি দেখছিলাম প্রতিবেদনে আপনি এই আয়োজনে ছিলেন এবং পুরোটা সময় ফলো করেছেন। একটা তো আমরা দেখতে পাচ্ছি অপতথ্য একটা ইস্যু এসেছে শেষের দিকে, এবং পরবর্তীতে আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেছেন। মোটা দাগে কি বলবেন, কি কি হয়েছে, কি কি বক্তব্য উঠে এসেছে এখানে ছোট করে? ধন্যবাদ আপনাকে, একাত্তর টেলিভিশনের দর্শকদেরও ধন্যবাদ। মোটা দাগে যেটি হচ্ছে, বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি খুব সুন্দরভাবে শুরু করছেন যে জুলাই পরবর্তী একটা সুন্দর সুষ্ঠু চমৎকার একটা গণমাধ্যম তারা প্রত্যাশা করেন, এবং যেখানে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। এবং উনি যেটা জোর দিয়েছেন সেটা হচ্ছে গণতন্ত্রকে চর্চা করতে হবে। মানে রাতারাতি আপনি কিছু এই যে আপনার রাতারাতি তো আর গণমাধ্যম গণতন্ত্র তার সংহত হয় না, সেটা যুগের পর যুগ আপনি চর্চা করে 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 একটা পর্যায়ে গিয়ে আপনি সেটাকে টেকসই করতে হবে। তো সেই গণতন্ত্রকে টেকসই করতে হলে গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক আচার আচরণ, গণতান্ত্রিক কালচার, সেগুলো রাজনীতিবিদ প্লাস গণমাধ্যম সমাজের সবারই এটা চর্চা করতে হবে। এবং তিনি যেটা বলেছেন যে এই চর্চার মধ্যে দিয়ে গণতন্ত্র টেকতে হবে এবং পাশাপাশি গণমাধ্যমও আপনার একটা ভালো জায়গায় ভালো অবস্থান তৈরি করবে। এবং তিনি কিছু কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, যেমন তিনি বলেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে সম্পাদকদের কোনো বিনা অজুহাতে চাকরি চলে যাচ্ছে, তারপরে সম্পাদকদের চাকরি যাচ্ছে, কিন্তু গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের পক্ষ থেকে তিনি সেভাবে কোনো প্রতিবাদ শুনেননি। তো তিনি যেটা উপদেশ বা পরামর্শ দিয়েছেন সেটি হচ্ছে নিজেদের স্বার্থে গণমাধ্যম কর্মী যারা আছেন তাদেরকে এক হতে তিনি বলছেন যে দেখেন আপনাদের ওয়েজ বোর্ড নাই, তারপরে বিভিন্ন জায়গায় মিনিমাম বেতনটুকু নাই। অর্থাৎ তিনি গণমাধ্যমের যে ভিতরের যে অবস্থাগুলো সেগুলো কিন্তু তিনি মোটামুটি বেশ ভালোভাবে জানেন, যেহেতু তিনি গণমাধ্যম ফ্রেন্ডলি একজন রাজনীতিবিদ, সেই হিসেবে তিনি গণমাধ্যমের ইনসাইড ডাউট এগুলো জানেন। আর তিনি যে একটা জিনিস উল্লেখ করেছেন যে তিনি কিছু গণমাধ্যম, দু একটি গণমাধ্যমে তিনি দেখেছেন যে আপনি জানেন যে সরকারের বর্তমানে 5.5 মাস চলছে, তিনি বলেছেন যে একটি টেলিভিশন চ্যানেলে টকশোতে তিনি দেখেছেন সরকারের ব্যর্থতা 4 মাস। তো তিনি বলেছেন যে 4 মাসে একটা সরকার কিভাবে ব্যর্থ হয়ে যায় সেই প্রশ্ন তিনি বলেছেন, তিনি সময় দেওয়ার কথা বলেছেন। আচ্ছা, অনেকগুলো পয়েন্ট, আমি এখান থেকে আলাপটা শুরু করি, তারপর ধাপে ধাপে নিশ্চয়ই আবার আপনার কাছে আসবো। জনাব শামসুজ্জামান দুদু, আপনি দেখেছেন যে আমাদের দেশের রাজনীতি এখন দুইটা শব্দের মধ্যে আটকে আছে, সংবিধান সংশোধন এবং সংবিধান সংস্কার। এবং আমরা দেখতে পেলাম যে এটা নিয়ে আলাদা কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটিতে সরকারি দল থাকলেও বিরোধী দল যাচ্ছে না, একটা অনাস্থা জায়গা তাদের রয়েছে। পার্লামেন্টে আসলে এই সমাধানটা এখন পর্যন্ত আসেনি। কি বলবেন আসলে, যদি পার্লামেন্টে এই সমাধানটা না আসে সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে? জি, এখন এই জায়গাটা একটা দিক আছে, সেটি হচ্ছে বিএনপি যদি মনে করে সংবিধান তারা একাই সংশোধন করবে, অন্যদের বিশেষ করে বিরোধী দলের সমর্থন যদি না পায় বা তারা ওই কমিটিতে না বসে, তাহলে কিন্তু সাংবিধানিক ভাবে বিএনপি একাই সংবিধান সংশোধন করার যে সংখ্যাটা থাকার কথা, অর্থাৎ সংবিধান সংশোধনের জন্য অ্যাবসলিউট মেজরিটি মানে 200 সদস্যের উপরে থাকতে হবে, 1/3, সেটা বিএনপির আছে। তবে বিএনপি প্রত্যাশা করে এখনো যে সংসদীয় দলে যে বিরোধী দলের কমিটি করা হয়েছে সংবিধান সংশোধনে, সেটা বর্জন করেছে বিরোধী দল, তারা ফিরে আসে। যদি ফিরে আসে তাহলে সরকার এবং বিরোধী দল একসঙ্গে এটা করতে পারে। আর একটা জিনিস লক্ষণীয় যে খুব একটা সময় 2টা সেশন সবে মাত্র হয়েছে, এই 2টা সেশনের মধ্যেই মানে আমাদের প্রথাগত বিরোধী দল যে ভূমিকা বা যেসব কথাবার্তা বলছে সেটা আওয়ামী ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু বিএনপি কে ফ্যাসিবাদের দায়ের কথা বলছে এবং আওয়ামী লীগের সঙ্গে তুলনা করছে।
তো 18 বছরের শাসন আর 6 মাসের শাসন, এবং গুম খুন হাজার হাজার কোটি টাকা যাদের বিরুদ্ধে পাচারের অভিযোগ, সে আওয়ামী লীগকে মানে যারা গণহত্যার দায়ে অভিযুক্ত ফাঁসির আসামি, তাদের সঙ্গে এই যে বিরোধী দল এখন পার্লামেন্টে আছে তাদের একটা জায়গায় মিল আছে। এরা ছোট গণহত্যাকারী দল, মানে এখন যারা পলাতক, আর যারা এই কথাটা বলছে তারা 71-এর মানে লক্ষ লক্ষ মানুষের হত্যাকারী, তাদের নামের সঙ্গে যুক্ত আছে। লক্ষ লক্ষ মা বোনের বেইজ্জতি করার বিষয়টি তাদের নামের সঙ্গে আছে। অর্থাৎ বড় গণহত্যাকারী দল আর ছোট গণহত্যাকারী দল একেবারে সিমিলার, তাদের ভাষা এক, তাদের ভূমিকা এক। সেই জন্য যে এখনকার বিরোধী দল তাদের যে নোংরা গায়ে আছে সেটা আগে পরিষ্কার করার দরকার। যদি না করতে পারে তাহলে পরে তাদের মুখ থেকে নোংরা কথা। হ্যাঁ, কিন্তু তারা আসলে সেই দায়টা নিজেরা ফিল করে কিনা সেটাও তো গুরুত্বপূর্ণ। একটা বিষয় একটু বলবেন, মানে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের দিক থেকে সংস্কারের ক্ষেত্রে যে যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে সেই যুক্তিগুলোতে একটা ন্যারেটিভ আসলে প্রচলিত আছে যে তারা আসলে ইচ্ছাকৃতভাবেই আসলে একমত হতে চাচ্ছে না। যদি সেটাই হয় তাহলে সংকট তো যেয়ে থাকবে। না না, বিএনপি একেবারে জুলাই সনদ, সংবিধান সংশোধন, এটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবে। এই ভাষায় বিরোধী দলও আসে না, বরঞ্চ তারা এই সংশোধনে যাতে না হয় সেই জন্য যে বাধা সৃষ্টি করার, সেটা যে কোনো ভাবে তারা চেষ্টা করছে। আমার দৃষ্টিতে মনে হয়েছে এটা পার্লামেন্টে হবে, এবং সরকারি দল, সংখ্যাগরিষ্ঠ দল, তারা কিন্তু এটা স্বীকার করেছে এবং বলছে। আর গণঅভ্যুত্থানের পিছনে যে সুদীর্ঘ সময়ের যে লড়াই, সংগ্রাম, আন্দোলন, সেখানে বিএনপির আন্দোলন সংগ্রাম এবং 31 দফা, এটা তো বিএনপি অস্বীকার করে নাই। এটা শুধু দেশবাসী না, বিশ্ববাসী জানে। বিরোধী দল যদি সততার সঙ্গে সত্যিকারের অর্থে সহযোগিতা পরায়ণ হয় তাহলে পরে ভালো হবে, সর্বদলীয় বিষয়টা তখন নিশ্চিত হবে। নাহলে বিএনপিকে একাই এই সংবিধান সংশোধন এবং জুলাই মানে সংবিধানের অংশ করার ব্যাপারটা উদ্যোগী হতে হবে। একদম। আমি আরেকটা পয়েন্ট একটু আসতে চাই। জিয়াল কবির সুমন, আপনি যদি গেল 1.5 মাসের একটা রাজনৈতিক বক্তব্যগুলো বিরোধী দলে, সেগুলোকে যদি আপনি আলাদা করার চেষ্টা করেন, আপনি দেখবেন যে 4 আগস্ট মিয়া গোলাম পরওয়ার জামাতের পক্ষ থেকে একটা সমাবেশে যাত্রাবাড়িতে তিনি বলেছিলেন 5 মাস একটা আলটিমেটামই দিয়ে দিয়েছেন যে 5 মাসের মধ্যে যদি পুরোপুরি গণভোটের রায় কার্যকর না হয় সরকার পালানোর পথ পাবে না। নাহিদ ইসলাম তিনি বলেছেন সরকার আসলে গণভোটের রায় বাস্তবায়ন না করলে 5 বছর পূরণ করার সুযোগ পাবে না, সুযোগ দেয়া হবে না। মানে এই বক্তব্যগুলো আসলে 4 মাসের সরকার 5 মাসের সরকারের বিপক্ষে যাওয়াটা বা সেটা উঠে আসাটা, এটা আসলে কিসের ইঙ্গিত? আদৌ কি বিরোধিতা করার মতো এই গ্রাউন্ডটা তৈরি হয়েছে, নাকি আরেকটু সময় অপেক্ষা করার প্রয়োজন রয়েছে? মানে আপনার সাংবাদিকতার চোখ থেকে বিশ্লেষণটা জানতে চাই ছোট করে। জি, এটা আমার যেটা মনে হচ্ছে যে ওনারা যেহেতু সরকারের সময়কাল মেয়াদকাল কম, অর্থাৎ আমরা নিউবর্ন বেবি বলতে পারি, একটা নিউবর্ন বেবি যেটা যার বয়স 4-5 মাস, তাকে এগুলো বলে বলে একটা প্রেশারের মধ্যে রাখা, এবং পাশাপাশি যারা জুলাইতে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের নিরাপত্তার বিষয়টা তারা দ্রুত নিশ্চিত হতে চান। এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে তাদেরকে মানে যেটা আজকে মহাসচিব বিএনপি মহাসচিব বলেছেন যে সরকার খুব সরকারের বিপক্ষে যারা বলছেন তারা খুব অসহিষ্ণু আচরণ করছেন বিভিন্ন ক্ষেত্রে, এবং তারা সবকিছুতে একটা দ্রুত একটা মানে এখনই করতে হবে বা এই মানে হুমকি ধামকি দিয়ে তাদের যে দাবি দেওয়া সেগুলো তারা আদায় করে নিতে চান। তো সরকার তো সেভাবে পথে হাঁটবে বলে মনে হয় না। সরকার চাইবে যে সবকিছুর মধ্যে একটা ধৈর্য এবং পরম সহিষ্ণুতা এগুলো থাকুক, এবং সবকিছু নিয়ম অনুযায়ী চলুক, আইন অনুযায়ী, আইন আছে, আইন অনুযায়ী সবকিছু আস্তে আস্তে এগোবে। তো আমার যেটা মনে হয় যে এটা সরকারকে চাপে রাখার জন্যই তাদের একটা কৌশল, যে চাপ সৃষ্টি, ক্রমাগত চাপ সৃষ্টির মধ্যে দিয়ে তারা তাদের যে দাবি দেওয়াগুলো মানে সেগুলো চাপ আদায় করতে সৃষ্টির জন্য মানে যে শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে সেই শব্দগুলোকে আপনি জাস্টিফাই করতে পারেন না? না, শব্দগুলোর সাথে এগুলা রাজনৈতিক বক্তব্য হিসেবে আমি দেখছি। এগুলো নিয়ে খুব আলাদা বেশি করে উদ্বিগ্ন আসলে হওয়ার কোনো বিচলিত হওয়ার কিছু নেই, তাই তো? কারণ আমি দেখি না।
আচ্ছা, যেমন শামসুজ্জামান দুদু, আমরা মানে ধরে নিলাম যে বিরোধী দলের ভূমিকাটা তারা এইভাবে পালন করছে যেন সরকারকে সোজা রাখতে পারে, চাপে রাখতে পারে এবং ট্র্যাকে রাখতে পারে, যেটা আসলে আমরা বিভিন্ন সময়, বিগত সময় আমরা দেখিনি আসলে বিরোধী দলকে ওইভাবে কথা বলতে। এবার তারা হয়তো সেই সুযোগটা নিচ্ছে। আমরা যখন বলছি পার্লামেন্ট খুব ভালো ফাংশন করছে, বিরোধী দল কথা বলার সুযোগ পাচ্ছে, ঠিক তখন আমরা দেখতে পাচ্ছি ছাত্র দল এবং ছাত্র শিবিরে বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে সংঘর্ষ হচ্ছে, সেটা পত্রপত্রিকায় শিরোনাম হচ্ছে এবং উত্তপ্ত বাক্য বিনিময় তো চলছে। মানে পুরো বিষয়টা সাংঘর্ষিক হচ্ছে কিনা, আমরা যে বাংলাদেশটা চাই, যেভাবে গণতন্ত্র দেখছি আর যা ঘটছে। জি, এখনো সাংঘর্ষিক আমি এটা মনে করি না, এবং ওইভাবে দেখারও অবকাশ নাই। ছাত্রদের ভিতরে এক ধরনের অস্থিরতা ক্যাম্পাস ভিত্তিক অতীতেও ছিল, তার থেকে আমার মনে হয় বিশেষ করে ছাত্র দল, শিবির বা অন্যান্য ছাত্র সংগঠন এখনো মনস্তাত্ত্বিক দিক থেকে তারা মানে গণঅভ্যুত্থান পরবর্তীতে এক ধরনের পরিবর্তনকে তারা বোধহয় মাথায় এখনো নিতে পারে না। সেই জন্য ছোটখাটো বিষয় নিয়েও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আমার কাছে মনে হয়েছে বিষয়টা তারা ঠান্ডা মাথায় ভেবে দেখলে যে এই অস্থিরতা কোথায় গিয়ে নিয়ে যেতে পারে এবং কাদের লাভ হবে। যারা গণঅভ্যুত্থানে মানে পরাজিত তাদের, আর নাকি যারা সংঘর্ষগ্রস্ত তাদের। এটি আমি তাদেরকে, আমু ছাত্র রাজনীতি থেকে এসেছে, আমার মনে হয় একটু চিন্তার শক্তিকে কাজে লাগানো এটা খুব জরুরি। আর দুই হচ্ছে গোলাম পরোয়ার সাহেব রাজনীতিতে যেসব ভাষা বা যেসব কথাবার্তা বলছে, আমার কাছে মনে হয়েছে তার ভিতরে সহিষ্ণুতা একটু কম আছে। এখনো পর্যন্ত সরকারকে যে ভাষায় বিরোধী দল বা জামাত আক্রমণ করছে বা ধরাশায়ী করতে চাচ্ছে, যেমন রাজপথে যে হুমকি, তারা রাজপথে নেমে যাবে, তো রাজপথ তো শুধু জামাতের না, বিরোধী দলের না, রাজপথ থেকে আন্দোলন করেই তো সরকার নামক যে দলটি এখন বিএনপি আছে, তারা তো রাজপথের লড়াইটা যোগ্যতার সঙ্গে, দক্ষতার সঙ্গে করে তারপরে এখন সরকারে আসছে। সেই জন্য রাজপথের থেকে এখন আমার কাছে মনে হয় দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে হলে পার্লামেন্টকে, যেখানে এখনো কথা বলার শুধু সুযোগ না, একেবারে অবধারিত একটা অবস্থা বিরোধী দলের আছে, যখন কথা যেভাবে বলতে চায়, তো সেই জায়গাটায় তারা যদি দক্ষতা দেখাতে পারে তাহলে আরো ভালো করবে। আর যদি দক্ষতা দেখাতে ব্যর্থ হয়, সেই দায়িত্ব সরকারি দল নিবে না। সেই জন্য আমার কাছে মনে হয় 5-6 মাসের যে ভূমিকা হোক, মানুষ বিশেষ করে দীর্ঘ মানে অনিশ্চয়তা, যুবকদের চাকরি না থাকা বা নানান দুর্ঘটনা, তারপরে তো আমাদের মানে এত দ্রুত অস্থিরতার মধ্যে যাওয়াটা আমার কাছে মনে হয় আসলে আপনি খুব স্পষ্ট করে বলছেন বটে। আমরা এই প্রশ্নটা আসলে বিরোধী দলের যে জোট 11 দলীয় ঐক্য, সেখানে এনসিপির শীর্ষ একজন নেতাকে করেছিলাম এবং তিনি বলেছিলেন মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালটা দেখলে দিনটা কেমন যাবে বোঝা যায়। বিএনপি সকালটা খুব একটা ভালো হয়নি এবং নাহিদ ইসলাম বলছে ধীরে ধীরে এটা মাইনাসের দিকে যাচ্ছে। সেই আলাপে গেলাম না, নিশ্চয়ই তাদেরকেও থাকলে সেটা জানার চেষ্টা করতাম ব্যাখ্যা। একটা বিষয় কি শামসুজ্জামান দুদু আপনি দেখেছেন, এবার 5 আগস্টে একটা শব্দ খুব চলছে, ক্রেডিট বাণিজ্য, যেটা বলেছেন আব্দুল কাদের, যিনি অন্যতম জুলাই যোদ্ধা, এবং তিনি ব্যাখ্যায় বলছিলেন যে এই জুলাইয়ের ক্রেডিটটা নেওয়ার ক্ষেত্রে সবাই এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে স্পিড আর কেউ ধারণ করতে পারছে না, যে কারণে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছেন তিনি যে জুলাই কার, এটা নিয়ে কথা বলতে গেলে জুলাই আর থাকবে না। আপনার মনে হয় কিনা একদিকে পার্লামেন্টে সবাই সরব, অন্যদিকে রাজপথে সরব, অন্যদিকে জুলাই নিয়ে প্রশ্ন উঠছে, এটা কাদের? তাহলে সব মিলে গণতন্ত্র তো সেই জায়গায় চলে যাবে যে জায়গায় আগে ছিল, সেরকম শঙ্কা আপনি দেখেন কিনা? না, জুলাই আমাদের মহৎ একটি ঐতিহাসিক ঘটনা, ওটার প্রতি সবারই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। কারণ ওখানে যেসব ছেলে মেয়েরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি আমি, তাদের প্রতি মায়া মমতা থাকতে হবে। আর আন্দোলনটা ঐতিহাসিকভাবেই এটা জনগণের আন্দোলন, এবং ওই আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পূর্ণবার ফিরে পেয়েছি এবং একটি নির্বাচিত সরকারও ফিরে পেয়েছি। জনগণ একটি দল এবং একটি সরকারকে যেমন সমর্থন জানিয়েছে, জনগণ তেমনি বিরোধী দল বা অন্যরা যারা আছে তাদের প্রতি তারা মমতা বোধ করে, কারণ তাদের ভোটের ক্ষেত্রে একেবারে শূন্য এটা তো বলা যাবে না। সেই জন্য জুলাই আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে যে ঐতিহাসিক দায়িত্ব পালনের, না এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। মুশকিলটা হচ্ছে যখন সবাই নিজেদের দাবি করার একটা চেষ্টা করে। না, ওটা তো দাবি করলো, যেমন আমি যদি এইভাবে বলি অনেকে হয়তো কষ্ট হতে পারে, জুলাই যারা দাবিদার, যারা মানে নিজেদের মধ্যে, তাহলে
12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার কথা না, জি অন্যরা পায়, টাই হয়তো পেতে পারতো, জি কিন্তু অ্যাবসলিউট মেজরিটি যখন জনগণের ভোটে হচ্ছে, এটা তো গায়ের জোরে হয় না। তখন বুঝতে হবে যে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির যে ভূমিকা, জনগণ মনে করছে জুলাই পরবর্তীতে বিএনপি এখন দেশ সঠিকভাবে চালাতে পারে, এই কারণে যে তাদের একদম পূর্ব একদম অভিজ্ঞতা। বক্তব্যটা একেবারে স্পষ্ট। আমি জিয়াউল কবির সুমন আপনার কাছে একটু আসি। আজকে পুরো আয়োজনে একটা পর্যায়ে আমরা অপতথ্য নিয়ে কথা বলতে দেখলাম এবং এই ব্যাপারটা এতটাই মাথা ব্যথা তৈরি করছে যে এখন শামসুজ্জামান দুদু বা আপনি যদি কোনো উদাহরণ দেন, শুধুমাত্র ততটুকু অংশ কেটেই রিউমার ছড়ানো হবে এবং হয়রানি করা হবে সাইবার জগতে। এটা নিয়ে কোনো সমাধান কি এলো, কোনো আইডিয়া কি এলো আসলে অনুষ্ঠান থেকে? এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আগে আমরা কথা বলতাম কি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে, জি বিশেষ করে বিগত ফ্যাসিস্ট রেজিমে। এখন আমরা কথা বলছি গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে। অর্থাৎ তথ্যমন্ত্রী নিজে বলেছেন, উনি বলেছেন যে আগে দায়িত্ব, আগে তো আপনারা স্বাধীনতা গণমাধ্যমের আছে কিনা সেটা নিয়ে কথা বলতেন, এখন কিন্তু এটা শিফট হয়ে দায়িত্বশীলতার পর্যায়ে গেছে। অর্থাৎ সরকার আপনাদেরকে কোনো প্রকার কোনো ধরনের চাপ সৃষ্টি করছে না, সরকারি কোনো এজেন্সিও চাপ সৃষ্টি করছে না। তার মানে সেই ক্রেডিটটা তিনি নিজেই বলেছেন যে আমি এই ক্রেডিটটা যেন নিতে পারি। হ্যাঁ, আমরা গণমাধ্যম কর্মীরাও বলেছি হ্যাঁ, গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করছে। তবে যে তথ্য অপতথ্যের যে বিষয়গুলো আসছে সেগুলো আমাদের সহকর্মী শফিক আহমেদ উল্লেখ করেছেন যে এখন এই অপতথ্যের বিরুদ্ধে আমাদেরকে দায়িত্বশীল ওয়েতে কাজ করাটাই হচ্ছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা যে কোনো সংবাদ, বিশেষ করে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা বলি, তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো সংবাদ, যে কোনো কিছু বিকৃত করে আমরা দিলে রাতারাতি সেটা একটা কি বলে একটা এনার্কি তৈরি করতে পারি। তো সেই জায়গাটাতে আমরা আমাদের দায়িত্বশীল সাংবাদিকতা যেন করি, আমরা যেন একটা জিনিস নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল পেশাগত সবকিছু উল্লেখ করা হয়েছে, সবকিছুর সাথে যেন আমরা সেই জিনিসটা মেনটেন করি এবং এই অপতথ্যকে আমরা রোধ করি, বিকৃতিকে আমরা রোধ করি, আমরা সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছাই। সেটি হচ্ছে এখন গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এক্ষেত্রে তিনি সবার সহযোগিতা চেয়েছেন, সব গণমাধ্যম মালিকদের, গণমাধ্যম যারা কাজ করেন তাদের সহযোগিতা চেয়েছেন। একদম, এবং আমরা সেই বক্তব্যটাও দেখছিলাম, সেটাও শিরোনামে রাখছিলাম। তিনি মিডিয়া ইকোসিস্টেমের একটা কথা বলেছেন যে মালিক পক্ষ, তারপরে আপনার বিজ্ঞাপনদাতা এবং সরকার, তিনটা মিলিয়ে একটা তারা সুন্দর একটা ইকোসিস্টেম তৈরি করতে চান যেখানে গণমাধ্যম টেকসই হবে, ভাইব্রেন্ট হবে। অনেক ধন্যবাদ। এবং আমার হাতে সময় থাকলে এই বিষয়ে জনাব শামসুজ্জামান দুদু একটা মতামত নিতামই, কিন্তু একেবারে সময়টা শেষ পর্যায়ে, নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার কথা হবে আপনার সঙ্গে। ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ছিলেন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, এবং আপনারাও ছিলেন দর্শক এতক্ষণ সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। থাকুন একাত্তরের সাথে।